নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। স্যার ট্রাম্প যা বলে দেন, নীরব মোদি সব মেনে নেন। কাল আবার হীরক রাজার দেশে দেখলাম, অনেক দিন পর। বাহ, এই সিনেমাটা যতবার দেখি ততবার নতুন নতুন জিনিস খুঁজে পাই। একদম যা বলেছো, ছোটবেলায় একভাবে দেখেছি আর বড় হয়ে অন্যভাবে দেখি। তা তোর ফেভারিট চরিত্র কে? উৎপল দত্ত আমার খুব প্রিয় অভিনেতা। হীরক রাজাকে আমার দারুণ লাগে। আরে সে তো তোর প্রিয় অভিনেতা বলে, এমনি চরিত্র হিসেবে কাকে ভালো লাগে? উদয়ন পণ্ডিত রাজার বিরুদ্ধে শুধু শিক্ষাকে হাতিয়ার করে প্রতিবাদ করেছিলেন। আর হীরক রাজার মন্ত্রী পরিষদদের? ধুর, শুধু ঠিক ঠিক বলে যায়, ওদের আবার কেন ভালো লাগবে? এই কি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তো ঠিক ঠিক বলে যায়। মোটেও না, উল্টে নরেন্দ্র মোদীর সব কথায় সবাই কোনো প্রশ্ন না করে ঠিক ঠিক বলে দেয়। সে তো দেশের ভেতর, দেশের বাইরে গল্পটা পাল্টে যায়। দেশের বাইরে মানে? ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিডন্যাপ করে তুলে নিয়ে এলেন। তারপরই আবার বিরোধীরা মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন। মোদির নীরবতা নিয়ে কেন? ভেনেজুয়েলা বিরুদ্ধে মার্কিন আগ্রাসন নিয়ে ভারত কিছুই বলেনি। ভেনেজুয়েলা ভারতের বন্ধু দেশ হওয়া সত্ত্বেও মোদি সরকার চুপ। বাকি দেশগুলো কোনো না কোনো পক্ষ নিয়েছে। ভারত শুধু সুসম্পর্ক নিয়ে কথা বলেছে, তাই তো? একদমই তাই। আর ভেনেজুয়েলা আক্রমণের পর ট্রাম্প ভারত নিয়েও বেশ কিছু কথা বলেছেন। মোদি নাকি ট্রাম্পের রাগের কাছে আত্মসমর্পণ করেছেন, এই কথাও বলেছেন। সেখানেও মোদি যে চুপ, একেবারেই চুপ। ভেনেজুয়েলার ঘটনা নরেন্দ্র মোদির নীরবতাকে প্রশ্নচিহ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। এই দেখ। গোটা দুনিয়া যখন বিস্ময় ও ক্ষোভের সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের ঘটনা দেখছিল, তখন ভারতের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত সংযত ও সতর্ক। মার্কিন সেনার এই অভিযানের 24 ঘন্টারও বেশি সময় পরে ভারত মাত্র 5 বাক্যের একটি বিবৃতি দেয়। সেখানে যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প কিংবা সামরিক অভিযানের নিন্দা কিছুই ছিল না। শুধু বলা হয় ভেনেজুয়েলা নিয়ে ভারত গভীর উদ্বেগে রয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতার কথাও উল্লেখ করা হয়নি। অথচ এই নীতিগুলোই ভারত সাধারণত আন্তর্জাতিক মঞ্চে জোর দিয়ে তুলে ধরে। এই নীরবতা স্পষ্ট করে দেয় বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক সামলাতে গিয়ে ভারত কতটা কূটনৈতিক চাপে রয়েছে। মাদুরো তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অ্যাবসলিউট রিজলভ নামে এক গোপন অভিযানে কারাকাস থেকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে মাদুরোকে নিউ ইয়র্কে নিয়ে গিয়ে মাদক পাচার ও সন্ত্রাসের অভিযোগ আনা হয়। এই ঘটনার পর ব্রাজিল সহ বহু গ্লোবাল সাউথ দেশ একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে কড়া ভাষায় নিন্দা করে। ভারতের অবস্থান ছিল 2022 সালে ইউক্রেন যুদ্ধের সময়ের মতোই, কারো পক্ষ না নেওয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মাথায় রেখেই ভারত কোনো মন্তব্য করেনি। বর্তমানে ভারত 50% মার্কিন শুল্ক ও বাণিজ্য চুক্তির অচলাবস্থার মধ্যেই রয়েছে। এর মধ্যেই ট্রাম্প আবার রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে শুল্ক বাড়ানোর হুমকি দেন। মার্কিন রিপাবলিকান সেনেটর লিন্ডসি গ্রাহাম বলেছেন, ভারতের রাষ্ট্রদূত বিনয় কাত্রা তাকে জানিয়েছিলেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমাচ্ছে। একই সঙ্গে কাত্রা অনুরোধ করেন যাতে মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপর আরোপিত শুল্ক কমান। রবিবার এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে গ্রাহাম বলেন, তার প্রস্তাবিত বিল অনুযায়ী রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর আবারও অতিরিক্ত 500% পর্যন্ত শুল্ক বসানো হতে পারে। ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি জানতেন যে তিনি ভারতের রুশ তেল কেনায় খুশি নন। ট্রাম্প আরও বলেন, ভারতের ওপর শুল্ক চাপানো খুব সহজ এবং তা ভারতের জন্য ক্ষতিকর হবে। অগস্ট 2025 থেকে ভারতের ওপর মোট 50% শুল্ক আরোপ করা হয়েছে। এরপর থেকেই ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে তেল আমদানি কমাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী এপ্রিল থেকে অক্টোবর 2025-এর মধ্যে রাশিয়া থেকে ভারতের আমদানি আগের বছরের তুলনায় 18% বেশি কমেছে। একই সময় আমেরিকা থেকে আমদানি বেড়েছে 62%। এই পরিস্থিতিতে মোদী সরকার নীরব থাকলেও কংগ্রেস কড়া সমালোচনা করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করে বলেন, প্রধানমন্ত্রী মোদী মার্কিন চাপে নত হচ্ছেন। ভেনেজুয়েলায় ভারতের রাজনৈতিক স্বার্থ সীমিত হলেও তেলের দিক থেকে বিষয়টি গুরুত্বপূর্ণ। ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল শিল্প নিয়ন্ত্রণ করবে। একসময় ভারতও ভেনেজুয়েলার তেলের বড় ক্রেতা ছিল। বারবার নরেন্দ্র মোদীর বিদেশ নীতি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে। বিরোধীরা হাতে রসদ পাচ্ছে, তাই প্রশ্ন করছে। রসদ মানে কি রসদ? দেশের ভেতরে বাইরে এই 2026-এর শুরুতেই মোদী সরকার একের পর এক সেম সাইড গোল করেছে। সেম সাইড গোল কেমন? এই যে ট্রাম্প বলেছেন মোদী বুঝেছিলেন ট্রাম্পকে খুশি রাখার দরকার আছে, তাই ট্রাম্পকে খুশি রাখার সব চেষ্টা করেছেন মোদী। ট্রাম্প সেরকমই দাবি করেছেন, কিন্তু মোদী কিছু বলেননি। ট্রাম্প বলেছেন তিনি আরো ট্যারিফ চাপাতে পারেন, মোদী তাও কিছু বলেননি। এ তো গেল বাইরে। দেশের ভিতরে? বাইরে আরো কিছু ইস্যু আছে, বুঝতে পারবি। দেশের ভেতরেও কম কি হচ্ছে। কি হচ্ছেটা কি দেশের ভিতরে? হিন্দুত্ববাদীদের দাবাদাবি বেড়েছে আরো, নতুন বছরের আগে থেকে পরে। নতুন বছরের এই তো কদিন হলো, এর মাঝেই এত কিছু।
ব্যাকফুটে যাবে তো নরেন্দ্র মোদীর ইমেজই। ব্যাকফুটে যাবে না, চলে গেছে। মানে আমাকে একটু ডিটেলসে বলো তো পুরোটা। তুই এই খবরটা দেখ, তাহলে নিজেই সবটা বুঝে যাবি। কথা বলে মর্নিং শোজ দ্য ডে 2026 শুরু হয়েছে কদিন আগেই, তবু এই অল্প সময়ে ভারত সরকার নিজের অজান্তেই ঘরে বাইরে বিব্রত হয়েছে। বিশ্বমঞ্চে ভারতের তথাকথিত স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলী স্বায়ত্তশাসন ভেঙে পড়েছে। আঞ্চলিক স্তরে প্রতিবেশীরা আরও দূরে সরে যাচ্ছে। দেশের ভেতরে সমাজ আরও বেশি বিভক্ত। একটি দেশের শক্তি সাধারণত তিনটি বৃত্তে দাঁড়িয়ে থাকে: বিশ্বে কূটনৈতিক অবস্থান, অঞ্চলে নিরাপত্তা এবং ভেতরের সামাজিক ঐক্য। এই তিন দিকেই এখন বিপদের ঘণ্টা বাজছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীর আমেরিকার হাতে অপহরণ গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এটি 1989 সালে পানামায় নোরিয়েগাকে ধরার ঘটনার পুনরাবৃত্তি। চীন, রাশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা সহ বহু দেশ এই আগ্রাসনের বিরোধিতা করেছে, কিন্তু নিজেকে গ্লোবাল সাউথের নেতা বলেও ভারত শুধু দুটি অস্পষ্ট বিবৃতি দিয়েছে। কোথাও যুক্তরাষ্ট্রের নাম নেই। এতে ভারতের বিশ্বগুরু ইমেজ আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক স্তরেও দ্বিচারিতা। আইপিএল থেকে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে হঠাৎ বাদ দিয়ে দেওয়া হয়েছে। যুক্তি দেওয়া হয়েছে, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার কারণে ভারতীয় অনুভূতিতে আঘাত লাগছে। বিজেপি নেতাদের প্রকাশ্য বিদ্বেষী বক্তব্য, মিডিয়ার উস্কানি সব মিলিয়ে পরিস্থিতি খারাপ হয়েছে। এর জেরে বাংলাদেশ ভারত থেকে টি-20 বিশ্বকাপের ম্যাচ সরানোর দাবি করেছে, কিন্তু অন্যদিকে খালেদা জিয়ার শেষকৃত্যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ বন্ধুত্বপূর্ণ কূটনীতির বার্তা দিচ্ছে। আইআইটি মাদ্রাসায় বিদেশমন্ত্রী বাংলাদেশকে ভালো প্রতিবেশীর তকমা দিয়েছেন। সেখানেই প্রশ্ন, বিজেপি সরকার যেখানে বিদেশ নীতিতে বাংলাদেশকে ভালো প্রতিবেশী বলছে, সেখানে বিজেপি নেতারা প্রকাশ্যে বিদ্বেষী মন্তব্য করছেন। দেশের ভেতরেও ছবিটা ভয়ঙ্কর। ছত্তিশগড়ে ক্রিসমাসে হামলা চালানো বজরং দলের সদস্যরা সহজেই জামিনে মুক্তি পেয়েছে। বর্ণবিদ্বেষের শিকার হয়ে উত্তরাখণ্ডে এক যুবক খুন হয়েছেন। উত্তরপ্রদেশের জন্মদিনের পার্টিতে মুসলিম বন্ধু ডাকায় হামলা হয়েছে। উল্টো ভুক্তভোগীরাই প্রথমে পুলিশি হেনস্থার শিকার হয়েছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, শীর্ষ নেতাদের উস্কানিমূলক ভাষণ এই হিংসায় মদদ দিচ্ছে। বিশ্বে অবস্থান দুর্বল, প্রতিবেশী দেশ অশান্ত। এমন সময় দেশের ভেতরের ঐক্যই হওয়া উচিত ভারতের ভরসা, কিন্তু সেই ঐক্যই ভাঙছে। জানুয়ারি মাসের একদিন শুধু বছরের শুরুতেই আয়না ধরিয়ে দিয়েছে। আরও কত কি দেখা বাকি, সময়ই বলবে। ঘরে বাইরে বিশ্বগুরুর ইমেজ ফিকে হচ্ছে। হচ্ছে তো বটেই, আর মোদিজি চুপ। ইলেকশনে ঝাঁপাচ্ছে তো বিজেপি। সেই জন্যই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর এখন আর দেশ নিয়ে ভাবার সময় নেই। আগে গদি পরে দেশ। আগে গদি পরে দেশ, আর মোদিজির গ্ল্যামার প্রায় শেষ। আমি জানতাম যে কোনো গণতন্ত্রে সরকার জনগণের প্রশ্নের উত্তর দেয়। মোদিজির গণতন্ত্রে জবাবদিহিতা নেই। অন্ধের মতো হেঁটে চলো। মোদিজি হ্যামলিনের বাঁশিওয়ালা, হিন্দুত্বের বাঁশি বাজাবেন, পেছন পেছন কোনো প্রশ্ন না করে হেঁটে যেতে হবে। ভারত সুপার পাওয়ার হবে এভাবে? শুধু অস্ত্র বানিয়ে সুপার পাওয়ার হওয়া যায় না। শুধু মোদিজির পোস্টার বানিয়ে নিচে বিশ্বগুরু লিখলেই সুপার পাওয়ার হওয়া যায় না। আমাকে বলো তো, ভারত কি বরাবরই আমেরিকার সামনে মাথা নত করে থাকে? না, নেহেরু, ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং সবাই আমেরিকার মুখের ওপর জবাব দিয়েছিল। মনমোহন সিং আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে কড়া কূটনৈতিক বার্তা দিয়েছিলেন। মোদিজি আর বিদেশমন্ত্রী তো যে কোনো কূটনৈতিক সমস্যাতেই নেহেরুর ভূত দেখতে পান। নেহেরুর নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট আমেরিকার মাথা ব্যথার কারণ হয়েছিল। সোভিয়েতের সঙ্গে ভারতের এত ঘনিষ্ঠ সম্পর্ক নেহেরু জামানাতেই। আজও রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্ক, তার ভিত্তি নেহেরুর আমলেই তৈরি। ঠিক ঠিক, চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।